প্রিয় দর্শক, অঙ্কের হিসেবে যদি বলি তাহলে আর মাত্র 1 মাস কি বলবো না, 1 মাসেরও কম সময় আমরা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি। কিন্তু সার্বিক পরিস্থিতি কি বলে? বিশেষ করে ঢাকা শহরের যে সার্বিক পরিস্থিতি, আন্দোলন চলছে, মানুষের ভোগান্তি হচ্ছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ছুটির দিনে দুজন অতিথি আছেন। আমাদের একজন অতিথি বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম এবং আরেকজন বিশিষ্ট চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব। মাসুদ করিম সম্প্রতি দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে যোগদান করেছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাদেরকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলোর শিরোনাম, নির্বাচনী ঐক্য, জামায়াত লড়বে 179টিতে, সমঝোতা 253 আসনে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। অবশেষে বরফ গলেছে, আজ থেকে আবার ক্রিকেট। দৈনিক যুগান্তর, 253 আসনে জামায়াত সহ 10 দলের আসন বন্টন, সাময়িক চাঙ্গা অর্থনীতি, নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি। দৈনিক সমকাল, চরমোনাইয়ের দল ছাড়াই জামায়াতের নির্বাচনী ঐক্য, টানাপোড়েনে অস্থির ক্রিকেট, বিপিএল ম্যাচ হলোই না। 36 দিনে 89 বার বিক্ষোভকারীরা রাস্তায়, তফসিলের পরও থামিনি আন্দোলন। দৈনিক কালের কণ্ঠ, খেলোয়াড়দের বর্জনে অচল ক্রিকেট, জামায়াত জোটের 253 আসনে প্রার্থী ঘোষণা। বাংলাদেশ প্রতিদিন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের, দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা, জোট ও ভোটে যত নাটকীয়তা। মানব জমিনের শিরোনাম, ইসলামী আন্দোলন ছাড়াই জামায়াত জোটের আসন ঘোষণা, সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ক্রিকেটার বিসিবি মুখোমুখি। আমাদের সময় 253 আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা। আমার দেশ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কুশীলবরা, জামায়াত চরমোনাই অনিশ্চয়তা কাটেনি, 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঘোষণা, 253 আসনে একক প্রার্থী চূড়ান্ত। কালবেলা শিরোনাম, দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে, 47 আসন ফাঁকা রেখে সমঝোতা 10 দলের। ইনকেলাব, সর্বত্রই জামায়াতের নিয়ন্ত্রণ, বিএনপির নেতারা দেড় বছর চেয়ে চেয়ে দেখেছেন। বাংলাবাজার পত্রিকা, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন, খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা আজ। দৈনিক করতোয়া, জামায়াত 179 আসনে, এনসিপি লড়বে 30টিতে। আজকের পত্রিকার শিরোনাম, অসন্তোষ রেখেই সমঝোতা, টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট। রূপালী বাংলাদেশ, ভূমিধস জয় পেতে চ্যালেঞ্জে বিএনপি, জামায়াতের 179, বাকিরা পেল 74। ইউনুস তারেক বৈঠক, সঙ্গে ছিলেন জুবাইদা ও জাইমা। শিরোনাম শুনলেন আপনারা দুজনেই। মাসুদ করিম, একটা ব্যাপার আলোচনা করতে চাই। যেমন ধরেন, জাতীয় রাজনীতির খবর তো আছে, কে কোন জোটে গেল সেটা তো ব্যাপার আছেই, কিন্তু যদি সাধারণ মানুষের কথা একটু চিন্তা করি, আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল দেখেছেন, শিক্ষার্থীরা আন্দোলনে আছেন, আন্দোলন হবে, এটা স্বাভাবিক, কিন্তু যে জনভোগান্তিটা ঘটলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যে হাহাকার দেখলাম, একজন রিক্সাওয়ালা কাঁদতে কাঁদতে বলছেন আমি সারাদিনে রিক্সা চালাতে পারেন, একজন সিএনজি চালক কাঁদছেন আর বলছেন আমি সিএনজি চালাতে পারছি না, কিন্তু আমাকে তো ভাড়ার টাকাটা দিতে হবে, জামানতের টাকাটা দিতে হবে, আমি কি করব? এই যে জনভোগান্তি, এইটা কেন আমরা মাথায় রাখছি না? আপনার কাছে। ধন্যবাদ। এটা একটা দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে সাম্প্রতিক প্রবণতা, এবং এর আগেও ছিল, সেটা হলো যে কোনো কিছু ঘটনা ঘটা বা না ঘটা, কোনো একটা অজুহাতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, শাহবাগের মতো একটা ক্রসিং যেখানে 4-5, মানে শাহবাগ বন্ধ হয়ে যাওয়া মানে পুরো ঢাকা বন্ধ হয়ে যাওয়া। ঢাকা বন্ধ হয়ে যাওয়া, এবং সায়েন্স ল্যাবরেটরি ওরা যেটা সাত করে, যে ওরা গত 2 দিন ধরেই সায়েন্স ল্যাবরেটরির মতো গুরুত্বপূর্ণ প্লেসগুলি বন্ধ করে দিচ্ছে ছাত্ররা। এখন একটা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন তো দাবি দাবা করার সময় না, তারপরেও এই সমস্তগুলি ঘটছে, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের এইটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে, যেই প্র্যাকটিসটা আমাদের সুদূর প্রসারী। একটা তো আপনি যেটা বলেন যে জনগণের ভোগান্তি, রিক্সাওয়ালা তার যে সমস্যাগুলি হচ্ছে বা সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আরেকটা হলো এটা সুদূর প্রসারী বিরূপ প্রভাব
আমাদের দেশের ভাবমূর্তির উপরে পড়বে, এবং সেটা হলো যে আমাদের দেশটা স্থিতিশীল না। যে কোনো একটা ডেভেলপমেন্টের মূল কথা হলো স্থিতিশীলতা। যদি আপনি একটা ডিস্টেবিলাইজেশন কাজ করে, তখন বিদেশ থেকে বিনিয়োগও হয় না, বিদেশি ট্যুরিস্টরাও এই দেশে আসতে চায় না, আমাদের দেশটা সম্বন্ধে একটা খারাপ মেসেজ যায়। তো সেই জন্য আমি বলবো যে এগুলি নিয়মতান্ত্রিক পথে আলাপ আলোচনা করে সব সমস্যার সমাধান করা উচিত। হাবিবুল ইসলাম হাবিব, আপনি চলচ্চিত্রে কর্মী, চলচ্চিত্র বানান, আপনার ভাবনার মধ্যে তো নানা ধরনের এই জনভোগান্তি সব কিছুই থাকে, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে কি দেখছেন এই বর্তমানে ঢাকা শহরের যে অবস্থা, আন্দোলন, এই যে 36 দিনে 89 বার বিক্ষোভকারীরা রাস্তায় ছিল, কি বলবেন? আসলে এটা একটা এখন নতুন একটা চর্চা শুরু হয়েছে, তাই? কিছু হলেই রাস্তায় নেমে যাওয়া। হ্যাঁ, এতে করে মানে রাস্তায় নেমে গেলে তো হয়, আবার এটাও তো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হয়েছে, একটা সরকারের পতন হয়েছে রাস্তায় নেমে। তো কিন্তু মানে না, সরকারের পতনের পাশাপাশি পতনের পরেও রাস্তায় নেমে আবার দাবি দেওয়া আদায়ও আদৌ হয়েছে। হয়েছে, কিন্তু এটা মানে অব্যাহত ভাবে মানে সবসময় চলাটা এটা বিরক্তিকর মনে হয়, মানুষের অনেক কষ্ট হয়। আচ্ছা। আমি সেদিন দেখলাম যে একজন দুধওয়ালা জি। দুধ নিয়ে যাচ্ছিল, সে তার 60 মণ দুধ নষ্ট হয়ে গেছে, সে কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে, আহা। হাতে পায়ে ধরছে, কেউ তাকে ছাড়ছে না। একজন চিকিৎসক বলছেন খুব ক্ষুব্ধভাবে, আমি হসপিটালে যাব, আমার অপারেশন আছে, রোগীরা অপেক্ষা করছে, আমাকে অপারেশন করতে হবে, আপনারা কেন আমাকে যেতে দিচ্ছেন না? জি জি জি। এবং তারা কিন্তু ছাত্রদের সাথে সহমর্মিতা প্রকাশ করেই বলছেন যে আপনারা দাবি দাওয়া করেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে করেন, আপনাদের মন্ত্রীর বিরুদ্ধে আছে, মন্ত্রীর বাড়ির সামনে করেন, কিন্তু রাস্তায় ভোগান্তি করবেন কেন? এই কিন্তু প্রশ্নটা এতে উঠছে। এতে করে ভাইজান আমার কাছে মনে হয় যদি এই যে কোনো দাবি দেওয়া যখন শোনে কর্তৃপক্ষ, তখন তাদের মানে সাথে সাথে আলাপ আলোচনা ডেকে এইটা করা জরুরি, উচিত। এইটা আসলে জরুরি। তাদেরকে রাস্তা পর্যন্ত ঠেলে দেওয়া উচিত না। এইটা জরুরি, একেবারে জরুরি। এই যে রাস্তা পর্যন্ত ঠেলে দেওয়া উচিত না মাসুদ করিম। ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে, এটা তো সত্য, কিন্তু ক্রিকেটের একটা অস্থিরতা অলরেডি আমাদের হলো। আমরা বিশ্বকাপে ভারতে খেলতে যাব কি যাব না, আমাদের নিরাপত্তা নিয়ে নানা আশঙ্কা হচ্ছে। কিন্তু এই গত 2 দিন ধরে বাংলাদেশের ভেতরে নিজেদের ক্রিকেটের অঙ্গনে যেটা ঘটলো, যা হলো, বিপিএল এর খেলা পর্যন্ত বন্ধ হয়ে গেল একজন পরিচালকের কি বলবো অদূরদর্শী বক্তৃতার কারণে। কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় এটা ঘটনাটা পুরোটাই দুর্ভাগ্যজনক। কারণ জি। এই কারণে আমি যখন এটা প্রথম ইয়েকে ইন্ডিয়াতে যখন শিবসেনা এবং বিজেপি জি, দুইটা পার্টির থেকে বললো যে এই কেকেআর যেটা জি, জি। ওই কলকাতা নাইট শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে প্রায় 9 কোটি রুপির চেয়ে কিছু বেশি দামে আমাদের মুস্তাফিজকে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে যাতে না নেওয়া হয় সেই ধরনের একটা দাবি করলো। তো আমি ব্যক্তিগতভাবে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছিলাম প্রফেশনাল কাজে, যে এটার ব্যাপারে আপনার রেসপন্সটা কি। তো উনি বললেন যে না, ইন্ডিয়ার সাথে আমাদের ক্রিকেটীয় সম্পর্ক খুবই ভালো এবং আমরা কয়েকদিন পরেই T20 বিশ্বকাপ খেলতে যাচ্ছি, সুতরাং এইটা আমরা শেষ পর্যন্ত দেখবো, আমরা যদি সরকারিভাবে কিছু না বলে আমরা ক্রিকেট খেলতে যাবো, আমরা মুস্তাফিজরাও পাঠাবো। তো আমারও একটা মনে হয়েছিল যে এগুলি পলিটিক্যাল রেটরিক, কথাবার্তা, রাজনৈতিকবিদরা বলে টলে, এইগুলি হয়তো সরকার সেটা কর্ণপাত করবে না, একটা বাইলেটারাল রিলেশনের ভিত্তিতে যেমন হচ্ছে। কিন্তু দেখা গেল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এক্স্যাক্টলি তাই করলো এবং কেকেআরে অনুমতি দিল না, যেটা আমাদের মর্যাদা হানিকর। এবং সেই জন্যেই একটা প্রটেস্ট এখান থেকে গিয়েছিল, কিন্তু প্রটেস্টটা যাওয়ার পাশাপাশি পরিস্থিতিটা এমন হয়ে গেল যে আমরা T20 ক্রিকেট খেলতেই যাব না ইন্ডিয়াতে, সিকিউরিটির কথা বলে। এখন এর মধ্যে আবার আমাদের যারা ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, উনি একটা মন্তব্য করলেন যে এটা ক্রিকেট আইসিসি যেটা, ওরাই হলো ক্রিকেটের 90%। এবং সে তার সম্পর্কে যদি বোর্ডেরই কর্মকর্তা যদি দালাল বলেন, তাহলে তো আরো ওই যে সমস্যাটা দাঁড়ায়। এইখান থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে। উনি একটা ক্রিকেটের লোক, তামিম এবং ইকবাল। উনি বলতেই পারেন, উনি বলছেন উনি এটাও বলছেন যে আমি কিন্তু ভিতরের খবর জানি না, আমি বোর্ডে নাই বা আমি ক্রিকেটের মধ্যে নাই, আমি সাধারণভাবে সাংবাদিকরা প্রশ্ন করছে একটা অনুষ্ঠান, তখন উনি এটা বলেছেন। তা আমার কথা হলো যে এইটাকে যেভাবে রিয়েক্ট করছে যে নাজমুল ইসলাম, যে ডাইরেক্টর, ওয়ান অফ দ্য ডাইরেক্টর, 25 ডাইরেক্টরের একজন, সে বলছে উনি ভারতের দালাল। এটা তো খুবই অমর্যাদাকর, পুরো ক্রিকেটের জন্য অমর্যাদা, শুধু তামিম ইকবাল একা নয়। এখন ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে আপনি বললেন, কিন্তু ক্রিকেট তো আমাদের দেশের একটা সুনামের একটা ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সারা বিশ্বে আমরা অহংকার করি। তো সেই জায়গায় যদি উনি এই সমস্ত কথাবার্তা বলেন,
তাইলে এরপরে উনি এটা প্রত্যাহারও করবেন না, দুঃখ প্রকাশও করবেন না, বহুত সুযোগ তাকে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেটাররা এই বয়কটের সিদ্ধান্ত নিতে মানে শেষ পর্যন্ত শিরোনামটা এরকমও হয়ে গেল যে আমাদের ক্রিকেট কেনিয়া না হয়ে যায়, আমরা সেই আমার শিরোনাম কথা হলো হলো। যে ক্রিকেট বোর্ডের সরকার যে সমস্ত ডাইরেক্টরদের নিয়োগ দিয়ে, ক্রিকেট বোর্ড ইটসেলফ তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করছে, তাদের কি কোনো ক্রিকেটীয় যোগ্যতা আছে? এই নাজমুলের নাম কি আপনি কখনো শুনেছেন? না, কোনো কোথা দিনই থেকে শোনা সে আইসা হয়ে গেল রাজনৈতিক আশীর্বাদে, বা কোন আগেকার যে অ্যাডভাইজার ছিল? মানে আজকের পত্রিকার একটি রিপোর্টও আছে, মানে শুরুটাই আছে এরকম, তার নাম ক্রিকেটে কেউ কোনোদিন শোনেননি, হ্যাঁ। এরপরে আর না বললাম। হাবিব কিছু বলবেন? না, এই ব্যাপারে? আমাদের তো মানে ক্রিকেট তো একটা আমাদের খুবই মানে আনন্দের একটা অধ্যায়, মানে আমরা তো ক্রিকেট নিয়ে মেতে আছি, এবং ক্রিকেট আমাদের বহির্বিশ্বে বাংলাদেশের অনেক অনেক ভাবমূর্তি উজ্জ্বল করে। উজ্জ্বল করেছে এবং উজ্জ্বল করবে। কিন্তু এরকম বিধিনিষেধ বা এরকম যদি উৎকট ঝামেলা হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে কেনিয়ার কথা উল্লেখ করলেন আপনি, না না না, এটা এরকম- হতেই পারে না। এটা- আমি শিরোনাম বলেছি, এটা যেন না হয়। এরকম ভাবনাটাই যেন না আসে আমাদের। আশা করি এর সমস্যার সমাধান হবে, সবাই আন্তরিকভাবে বিষয়টা দেখবে। এখানে রাজনীতিটা মানে ধাক্কাধাক্কিটা, দলাদলিটা না করাই ভালো। আপনাকে যেহেতু পাওয়া গেল একটু জিজ্ঞেস করি, যেমন এই সময়ে গত 15 মানে ধরেন সময়গুলোতে সবকিছুরই সমাধান হলো, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র, নাটক বা বিনোদনের জায়গাটা কেমন জানি একটা অস্তিত্বের মধ্যে এখন রয়ে গেল। সেই জায়গা থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে। আপনি সেখানে গিয়েছিলেন না? ইমপ্রেস টেলিফিল্ম মিডিয়া পার্টনার এই উৎসবের। তা কেমন হচ্ছে উৎসব? ওসব ভালো হচ্ছে আমার মনে হয়। যে এটা আপনি যে বললেন, মানে শিল্প সংস্কৃতির অবস্থা যেখানে খুবই একটু নাজুক, ভালো নয়, তো সেখানে এটা আসার আলো ছড়িয়েছে, এটা একটা আশার আলো ছড়িয়েছে। এখানে একটা শ্বাস নিচ্ছে সংস্কৃতি, দর্শক আসছেন কেমন? দর্শক আসছে, ভালো দর্শক হচ্ছে, এবং মানুষ খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং পৃথিবীর প্রায় 91 দেশের মুভি এসছে এখানে, জি, প্রায় 250 মুভি এসছে এখানে, জি। এবং অনেকগুলো ভেন্যুতে এগুলো প্রদর্শন হচ্ছে। বিশেষ করে একটা নতুন ভেন্যু আছে কক্সবাজার সি বিচে, ওখানে কিন্তু উন্মুক্ত ওপেন এয়ারে এই ছবি দেখা যায়। একই সাথে কক্সবাজারও হচ্ছে, আচ্ছা, কক্সবাজারও এই হচ্ছে। উৎসবের আয়তা। উৎসবের মধ্যেই জি। ভিন্টেজে হচ্ছে, আচ্ছা। তারপরে শিল্পকলায় হচ্ছে, তারপরে আপনার এই যে জাদুঘরে হচ্ছে 2 মিলনায়তনে। এবার বেশ কিছু জায়গায় এটা হচ্ছে, এবং এসবের আয়োজনটা খুব ভালো, এবং এই আয়োজনে চ্যানেল আই মিডিয়া পার্টনার আপনারা বেশ সহযোগিতা করছেন, এবং এই সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই রেইনবো যে এই আয়োজনটা প্রতি বছর করে, সাধুবাদ জানাতে হয়। জানাতে হয়। আপনার কাছে আসবো আবার, মাসুদ করিমের কাছে একটু যেতে চাই। জামায়াত যে জোট, 11 দলীয় জোট ছিল, তাদের মধ্যে ইসলামী আন্দোলন ছাড়াই তারা সিট বন্টন মানে আসন বন্টনের মতো তারা একটা প্রক্রিয়া করলো। তো যে এই অস্থিরতা কি কমলো জামায়াতের জোটের আপাতত? আচ্ছা, জামাতের আলোচনাটা আগে একটু ক্রিকেটের একটা লাইন আমি একটু বলতে চাচ্ছিলাম, যেহেতু আলোচনা চলছিল, মাঝখানে ঢুকি নাই। সেটা হলো যে ক্রিকেটটা, যে আমরা যে কনস্ট্রাকটিভ ক্রিকেট বা আমাদের ক্রিকেটের উন্নয়নের কথা আমরা বলছি, সেটা কিন্তু যে কোনো হঠকারী সিদ্ধান্ত এটার জন্য ক্ষতিকর। সুতরাং আমি মনে করব যে ক্রিকেটের ক্ষতি যাতে না হয়, কারণ আলোচনা কিন্তু এখনো শেষ হয় না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা আনন্দের জায়গাটা ওই একটা জায়গায় দেখি, ক্রিকেট খেলাটা হলে কে কোন দল করে, কে কোন দলে সাপোর্টার, কিছুই আমরা ভাবি না, সবাই জয়ের জন্য উন্মুখ থাকি। হ্যাঁ, এবং ক্রিকেট খেলাটা কিন্তু শিক্ষিত লোকজনের খেলা, এটাকে কোনো মারামারি কাটাকাটি রাজনীতি করার জায়গা না। সুতরাং আমি মনে করবো যে এটা হঠকারী সিদ্ধান্ত যাতে কোনোভাবেই না আসে, বিকজ আমাদের খেলা চালু না থাকলে কিন্তু সমস্যা। সুতরাং আমরা খেলাটা খেলতে চাই। যেমন অনেকেই প্রশ্ন তুলেছিল যে বিপিএলটা একদিন বন্ধ হয়ে গেল, যদিও আবার আজকে থেকে চালু হয়ে, এটা একটা ইতিবাচক দিক, যে ক্রিকেটাররা শেষ পর্যন্ত, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে আপনি যেটা রাজনৈতিক প্রশ্নটা করলেন, যে এটা এখন ইলেকশনের টাইম, এই সময়ে যে ইলেকশনের যে মেরুকরণ বা এই যে জোট তৈরি করা, এখানে দুইটা প্রধান জোট, একটা হলো বিএনপির নেতৃত্বাধীন আর একটা জামায়াতের নেতৃত্বাধীন। জামায়াতের নেতৃত্বাধীন জোটে কালকে 11টা দলের তাদের ভাগাভাগির মধ্যে শেষ মুহূর্তে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন তারা সন্তুষ্ট হতে পারে না আলোচনায়, যে কারণে কিছু আসন বাকি রেখে বাকিগুলি সমঝোতা তারা সম্পন্ন করেছেন। তো এখানে এখন পর্যন্ত 253টা আসনের টোটাল তারা ভাগ করেছে। 179টা আসন জামাত ইসলামী নিয়েছে, একটা বড় ছাড় তারা দিয়েছে মনে হচ্ছে। বিশেষ করে 30টা আসন এনসিপি কে এবং 10টার মতো খেলাফত
খেলাফত মজলিস নাকি আমাদের দিয়েছে। তো এটা দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলন যেটা চরমোনাই পীর সাহেবের এই রাজনৈতিক দলটাও বেশ বড়, বিশেষ করে বরিশাল এলাকায় পীর সাহেবের এলাকায়। তো এটা একবার সারা দেশে পাখা মার্কায় গত নির্বাচনগুলিতেও তারা প্রার্থী দিয়েছিল, মানে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তাদের লোকবল আছে, কিন্তু তাদের সাথে নেগোসিয়েশনটা এখনো সম্পন্ন হয় নাই। আবার পুরা ইসলামিক দলগুলি কিন্তু এই জোটে এখনো আসে নাই। তো সুতরাং আমার মনে হয় যে এটা 22 তারিখে অফিসিয়ালি ইলেকশনের ক্যাম্পেইন শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি কি মনে করছেন যে এখনো সময় আছে? সময় আছে এখনো, কারণ হলো যে 21 তারিখ প্রত্যাহারের শেষ দিন 22 তারিখ, মানে ওই তো বলেন না রাজনীতিতে শেষ বলে কিছু নেই, টাইমই আছে, শেষ বলতে পরে একটি খুব আনন্দ সংবাদ, যেমন ধরে আমরা নিজেরা এই যে সহমর্মিতা, নিজেদের পারস্পরিক যোগাযোগ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, এবং তার প্রথম দেখাটা হয়েছিল লন্ডনে এবং পরে ঢাকায় ফোনালাপ হয়েছিল তার সাথে, এবং খালেদা জিয়ার জানাজায় দেখা হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সপরিবারকে গতকাল তিনি যমুনায় দেখা করতে গেলেন। তো এই যে উদ্যোগগুলো, এগুলো তো আশা জাগায়। অবশ্যই আমরা তো আশা জাগায়, এবং আমরা মনে করি যে এটার প্রতিফলন কাজে কর্মেও থাকবে। এটা তো একটা সৌজন্যতামূলক, উনি তারেক রহমান সাহেব, ওনার স্ত্রী জোবাইদা রহমান এবং ওনার কন্যা জাইমা তিনজনই গিয়েছেন এবং ওখানে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করছে। ইউনূস সাহেব এবং ওনাদের ফ্যামিলির সাথে, মানে খালেদা জিয়ার সঙ্গেও ইউনূস সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল। যখন উনি নোবেল পুরস্কার পান, আমি ওনার বাসায় গেছিলাম, প্রথম শুভেচ্ছা বার্তা কামাল সিদ্দিকীর মাধ্যমে খালেদা জিয়া নিজে দিয়েছেন। সুতরাং একটা পারিবারিক সম্পর্ক তাদের মধ্যে আছে, কিন্তু সেটা যাতে মাঠেও সেটা প্রতিফলন ঘটে। কারণ আমাদের কিন্তু ভয় হচ্ছে যে ইলেকশন এখনো 1 মাস বাকি, এখনো কিন্তু আইন শৃঙ্খলা এমন স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে যায় নাই। আপনার কথার টোনটা কি এরকমই যে এখন ইলেকশন নিয়ে, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তার আমি কথা বলছি না, আমি বলতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেই রকম, এখন অনিশ্চয়তা অনেকখানি কেটে গেছে। নির্বাচন যে হবে, এবং এটা নিয়ে কারো কোনো এখন আর ডাউট নেই, নির্বাচন একটা হওয়া যে দরকার, এটা নিয়েও কারো কোনো ডাউট নেই। কারণ এখনকার অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছে, কারণ সেই জন্য, কারণ একটা সময় ছিল গত সরকারের আমলে একটা ইনসিকিউরিটি ছিল যে কোন সময় এই সরকারের সংস্থাগুলি ধরে নিয়ে যায়, সরকারে নিয়ে যায়, রাষ্ট্র নিয়ে যায়। এখন সেই ভয়টা নাই। এখন ভয়টা হলো মানে রাস্তা হাঁটে যাবো, কখন কোন মব সৃষ্টি হয়ে যায়, সেই ধরনের। তো আমি মনে করি যে এটা একটা ট্রানজিশন যদি হয়, ডেমোক্রেটিক ইলেকশন, ভালো হোক খারাপ হোক, একটা ইলেকশন হওয়া দরকার। এবং এইবার ইলেকশনের যে খুব ভালো ইলেকশন হবে, এখন পর্যন্ত আমরা সেই রকম কনভিন্স না আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাননীয় প্রধান উপদেষ্টা তো বারবার বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করবেন। উনি তো প্রত্যাশা করবেনই, আমরাও তো প্রত্যাশা করি। প্রত্যাশা করতে তো দোষ নাই, প্রত্যাশাটার বাস্তবতাই দেখতে চাই, এবং আমরা মনে করি এটা হওয়া উচিত, এবং এটা বাংলাদেশের মানুষ এটা করবে। কিন্তু এখন পর্যন্ত সেই রকম গ্রাউন্ড রিয়েলিটিটা সেই পর্যায়ে যায় নাই, সেটা হলো আমার একটু উদ্বেগের বিষয়। একটু সংস্কৃতির মানুষের কাছে একটু আসতে চাই। হাবিব, আপনি একটি চলচ্চিত্র পরিচালনা করলেন নতুন, এবং এটার একটু জানতে চাই। আর একটা ব্যাপার জানতে চাই, আপনি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য। তো সিনেমার আন্দোলন বা সিনেমার অবস্থা কি এই সময়ে? আমি যে ইমপ্রেস টেলিফিল্ম অনেক চেষ্টা করলো, সবকিছু মিলে একটা চেষ্টার জায়গা। এখন কি মনে হয় আপনার, কি হচ্ছে? সবই চলে, সবই উচ্চকিত, কিন্তু সংস্কৃতির ব্যাপারে কার কোনো আগ্রহ নেই, এখন থেমে আছে। যেমন ইমপ্রেস ও থেমে আছে, মানে সব সেক্টরে, কিন্তু চলচ্চিত্রের সাথে যারা যুক্ত তারা থেমে আছে এই কারণে যে পরিবেশটা অস্থির। আচ্ছা, তো অস্থির পরিবেশে কিন্তু মানুষ সিনেমা হলে যায় না, ছবি দেখতে যায় না, গানও শোনে না। তো এই সুস্থির পরিবেশটা ফিরে এলেই আমাদের চলচ্চিত্র বা আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি জেগে উঠবে। এবং আমার কাছে মনে হয় যে একটা অশুভ তৎপরতা চলছে এটার বিরুদ্ধে। এই আমাদের গান বাজনার দরকার নেই, না, গান বাজনার দরকার নেই, এই সিনেমার দরকার নেই। কিন্তু সিনেমা, গান বাজনা না হলে কিন্তু একটা জাতি সভ্য হতে পারে না। সিনেমা কিন্তু একটা আশার আলো, একটা ভালো সিনেমা, ভালো অডিয়েন্স, একটা ভালো সোসাইটি ক্রিয়েট করে, কিন্তু একটা সুন্দর দেশ তৈরি করে। তো সিনেমার কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে, মানে সোসাইটিতে, যে কোনো দেশেই থাকে। কিন্তু আপনি সিনেমা বন্ধ করে দিবেন, নাটক বন্ধ করে দিবেন, গান বন্ধ করে দিবেন, ছবি আঁকা উঠিয়ে, থাকলো কি? তাহলে থাকবে কি? আমার দেশটা থাকবে কোথায়? আপনার সিনেমার খবর কি? আমার সিনেমা জাপিত জীবন নামে একটা সিনেমা বানিয়েছি আমি, একটা নতুন সিনেমা, সেলিনা আপার উপন্যাস, খুব সেলিনা হোসেন। তো
তো সেলিনা হোসেনের চমৎকারের উপন্যাস, খুব বহুল পঠিত উপন্যাস এটা। এটার সময়কালটা কখন? 47 থেকে 52। আচ্ছা, 47 থেকে 52 ছবিটা বানিয়েছে, সেন্সরও হয়েছে। জি। এখন অপেক্ষা করছি একটা সুন্দর সময়ের, যখন আমি ছবিটি মুক্তি দেব, কেন সুন্দর সুন্দর শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন। আচ্ছা, আচ্ছা, অনেক অনেক এই জন্য সাধুবাদ জানাই, আপনার জন্য প্রত্যাশা থাকলো। মাসুদ করিম, আপনি আন্তর্জাতিকভাবে ও সাংবাদিকতার জায়গায় বিভিন্ন জায়গায় আপনি জড়িত। আমাদের এই যে দেশের সাংস্কৃতিক, বিশেষ করে সব কিছুরই উন্নয়ন হলো, সংস্কৃতিতেই যেন একটু একটু বাধা, মানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, গান গাওয়া যাবে না, পাঠ্যপুস্তকে তো সঙ্গীত উঠিয়ে দেওয়া হলো। কি মনে হয় আপনার? আমার কাছে এটা খুব মানে অশনি সংকেত মনে হয়। অশনি সংকেত মনে হয় এই কারণে, কারণ পৃথিবীতে কয়েক ধরনের শক্তি সামর্থ্য থাকে দেশগুলির। একটা থাকে সামরিক শক্তি, একটা থাকে অর্থনৈতিক শক্তি, একটা সাংস্কৃতিক হ্যাঁ, শক্তি। কিন্তু এই দুইটার কোনোটাই আমাদের নাই। সুতরাং আমাদের যেটা আছে যে নিজস্ব ঐতিহ্য, সাংস্কৃতিক, এই যে এই ভাই, হ্যাঁ ভাই হাবিব ভাই যে বললেন যে উনি যাপিত জীবন, এটা হিস্টোরিক্যাল এবং আর্ট ফিল্ম ধরনের একটা সিনেমা, যেটার মধ্যে কি আছে ইতিহাস ভিত্তিক আর কি, ইতিহাস ভিত্তিক সিনেমা, সেলিনা হোসেনের খুব গুরুত্বপূর্ণ। একটা সময়ের গল্প। সময়ের গল্প। এই জিনিসগুলি আমাদের খুব রিচ, আমাদের যে সংস্কৃতিটা, এটা কিন্তু আমরা বিশ্বের যে কোনো দেশের সাথে মানে আমরা এটা কম্পেয়ার করি। যেমন ময়মনসিংহ থেকে ফর এক্সাম্পল আমার এলাকা, এইটার সাথে এত বড় ফোক পৃথিবীর আর কোথাও নেই। কথাও নেই। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে এইটা নিয়ে তো আমরা এটাকে বলে সফট পাওয়ার, যে স্পোর্টস বলেন, কালচার বলেন, এটা কিন্তু গ্লোবালি কম্পিট করার মতো আমাদের আছে, জি। যেটা সামরিক শক্তির চেয়ে কোনো অংশে কম না। এটা ইন্ডিয়া এবং অন্যান্য দেশ এগুলি নিয়ে তারা লড়াই করছে। তো আমার মনে হয় যে এটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এটা বৃহত্তর জনগোষ্ঠী আমরা সমর্থন আশা করে করছি না। যে জাতীয় একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের নির্বাচনের পরে পরে সেটা- সবকিছু নিশ্চয়ই ইনশাআল্লাহ, ঠিক হয়ে আশা যাবে। করছি আমরা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। জনজীবনের ভোগান্তির কথাটা উঠলো। আমাদের প্রিয় শিক্ষার্থীরা আন্দোলন করবেন, তাদের যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের অনেক অনেক সমর্থন আছে, কিন্তু একটা অনুরোধ করি, জনভোগান্তিটা যেন না হয়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।